প্রথম জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে এসে আমি একটু অবাকই হয়েছিলাম। অবাক হয়েছিলাম মানে আমার মনে হয়েছিল আমি যেন কোনো জামাই মহাসম্মেলনে যোগ দিয়েছি। একান্নবর্তী পরিবারের জামাই ষষ্ঠী বলে কথা। জ্যাঠা কাকার জামাই আর আমাকে ধরে 5 জন জামাই যখন পাশাপাশি বসে ষষ্ঠীর বাটা নিচ্ছি, তখন সেটা ছিল একটা দেখার মতো দৃশ্য। তুলিকা এবং শাশুড়ি মার পূর্ব অভিজ্ঞতা ছিল বলে খাওয়ার ব্যাপারে আমাকে খুব একটা চাপাচাপি করেনি। তবু যেটুকু যা খেয়েছি তার জন্য আমার থেকে বেশি তুলিকা টেনশনে ছিল। যদিও তেমন কিছু হয়নি, তবুও তুলিকা থাকতে চাইনি বলে 2 দিন পরেই আমরা চলে এসেছিলাম। জামাই ষষ্ঠী থেকে ফিরেই আসার পর থেকে যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি তুলিকারও রাগ অভিমান সবই আছে, যেটা জামাই ষষ্ঠীতে যাওয়ার আগে একটু আধটু থাকলেও আমাকে কখনো দেখাতো না। কিন্তু জামাই ষষ্ঠী থেকে ফিরে আসার পর সেটার সম্মুখীন আমাকে মাঝে মধ্যেই হতে হচ্ছে। ছোটোখাটো কারণে সে আমার উপর রাগ করে, অভিমান করে, কথা বলতে চাইতো না। আমি চেষ্টা করতাম রাগ ভাঙানোর, কোনো কোনো সময় সফল হতাম, কোনো কোনো সময় রাগটা 1-2 দিনও থাকতো। রাগের প্রতিফলন সে নানাভাবে দেখাতো। আমার উপর কোনো কারণে রাগ করে বিছানায় শুয়ে অন্যদিকে মুখ করে শুয়ে থাকতো। কি হয়েছে জিজ্ঞাসা করলেও কিছু বলতো না। গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করতে গেলে বলতো, খবরদার আমার গায়ে হাত দেবে না। বাধ্য হতাম বলতে, আরে বাবা কি হয়েছে সেটা বলবে তো, আমি কি কোনো ভুল করে ফেলেছি? উত্তর না দিয়ে একই রকমভাবে অন্যদিকে মুখ করে শুয়ে থাকতো। শেষে জোর করে সোজা করে দেখি চোখ দুটো বন্ধ, কিন্তু চোখের পাতার নিচে জল। উঠে বসে খুব মৃদু স্বরে বললাম, কাঁদছো কেন? কি হয়েছে বলো, তুমি না বললে আমি বুঝবো কি করে? কিছু সময় চুপ করে থেকে চোখের উপর একটা হাত রেখে সে বলতে লাগলো, আমি এমন একটা মানুষকে বিয়ে করেছি যার এন্টারটেনমেন্ট বলে কিছুই নেই, আছে শুধু কাজ আর কাজ। আমি তো তোমার নতুন বিয়ে করা বউ, তোমার কি উচিত নয় আমাকে একটু অ্যাটেনশন দেওয়া? তাছাড়া আমার যে কিছু শখ আহ্লাদ থাকতে পারে সে সম্বন্ধে কখনো কিছু জিজ্ঞাসা করেছো না খোঁজ নিয়েছো? বিয়ের আগে প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, আমারও ছিল। বিয়ের সময় সবাই বর দেখে বলেছিল, তুলি তোর বরটাকে হেব্বি দেখতে। তারা তো আর দেখতে আসছে না, বিয়ের পর সেই হেব্বি দেখতে বর নামক লোকটি তার বউয়ের থেকে বেশি কাজকে ভালোবাসে, কাজ ছাড়া তার মাথায় কিছু আসে না। এই পর্যন্ত বলে একটু দম নিয়ে আবার সে বলতে লাগলো, আমার ইচ্ছা করে না স্বামীর সাথে বাইরে গিয়ে একটু ঘুরতে, সিনেমা দেখতে, কিংবা কোনো রেস্টুরেন্টে গিয়ে সামনাসামনি বসে খেতে, অথবা রাস্তার ধারের কোনো ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খেতে? এ কথার কোনো উত্তর নেই জেনে বুঝেই খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিলাম, এটা তো আমার অনেক আগেই করা উচিত ছিল। তুমি এতদিন কিছু বলনি বলে আমার মাথাতেও আসেনি। আসলে আমি আমার কাজ আর তোমাদের ব্যাপারে চিন্তা করা ছাড়া আমার মাথায় আর কিছু থাকে না। সরি, সত্যি খুব ভুল হয়ে গেছে। কথা দিচ্ছি এরকম ভুল আর হবে না। তবে তোমারও উচিত, তুমি যদি কোথাও কখনো যেতে চাও একটু আগে আমাকে বললে প্রোগ্রাম করতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমার এসব ঠিক আসে না, তবে এটাও ঠিক তোমাকে আমার সময় দেওয়া উচিত। বোঝো তো, আমি চাকরি করি না যে ছুটি নেব, ব্যবসা করি, নিজের কাজ নিজেকেই দেখতে হয়। তা না হলে লেবার মিস্ত্রিরা কোনো ভুল করে বসলে আবার ভেঙে ফেলতে হবে, ক্ষতিটা আমার। তাছাড়া কাজের সাইটে লক্ষ লক্ষ টাকার মেটেরিয়ালস পড়ে থাকে, প্রতিদিন একবার না গেলে খুব টেনশন হয়। বলতে যাচ্ছিলাম, কাল আমি দুপুরের মধ্যেই বাড়ি চলে আসব, বিকালে তোমাকে নিয়ে বেরোবো। তার আগে তুলিকা চোখের থেকে হাত সরিয়ে আমার দিকে 1-2 সেকেন্ড তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে তার বুকের উপর টেনে নিয়ে বলল, তুমি এরকম করে কথা বলো কেন? রাগ করে থাকা যায় না? ঠিক আছে, তাহলে রবিবার দিনটা তুমি ফাঁকা রেখো, মাকে নিয়ে ওই দিন আমি আর তুমি সিনেমায় যাব। নভেম্বর মাসের 27 তারিখে মায়ের একটা ছোটোখাটো স্ট্রোক হয়ে গিয়েছিল। বেলা 11টার দিকে ঘটনাটা ঘটায়। আমি কাজের সাইটে ছিলাম বলে কিছুই জানতে পারিনি। সন্ধ্যের আগে বাড়ি ফেরার পথে মোড়ের মাথায় পাড়ার মানাদার সাথে দেখা হলো। আমাকে থামিয়ে বললেন, তোর মায়ের অবস্থা ভালো না, আমরা হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। সম্ভবত তোর বউ বোধহয় এখনও সেখানে আছে। হঠাৎ করে এরকম একটা খবরে আমার বুকে স্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল। গাড়ি থেকে নেমে হেলমেটটা নামিয়ে শুধু বললাম, আমি তো বেরোবার আগে মার সাথে কথা বলে এসেছিলাম, তখন তো ভালো ছিল। এর মধ্যে কি হলো মায়ের?
মানাদা বললেন, আমরা ভর্তি করে দিয়ে অপেক্ষা করছিলাম। তোর বউ বলল, আপনাদের ব্যস্ততা থাকলে আপনারা চলে যেতে পারেন, আমি আছি। মায়ের কোনো সমস্যা হলে আমি ঠিক সামলে নেব। যতক্ষণ না মায়ের জ্ঞান ফিরছে ততক্ষণ আমি এখানেই থাকব। আমি আর পঙ্কু তোর মাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম বলে তোর বউ আমাদের দুজনকে গাড়ি ভাড়ার চা খাওয়ার জন্য 20 টাকা দিয়ে বলেছিল। আপনার ভাই তো বাড়ি নেই, সে কিছুই জানে না। যেই বাড়ি ফিরবে যদি দেখতে পান একটু বলবেন আমি হসপিটালে আছি বলে মানাদা বললেন। শ্যামল, তোর বউটা কিন্তু খুব ভালো, তোর মাকে নিজের মায়ের থেকেও বোধহয় বেশিই ভালোবাসে। এই পর্যন্ত বলে মানাদা আমার কাঁধের উপর তার হাতটা রেখে বললেন, শ্যামল, সত্যি তোর বউটা একদম অন্যরকম। সারাটা রাস্তা তোর মায়ের মাথাটা কোলের উপর রেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছিল, আপনার ছেলে এখন কোথায় আছে তাকে কি করে খবর দেব মা, তুই আর দেরি করিস না, তোর বউটা বোধহয় হসপিটালে একাই আছে। হেলমেটটা আবার মাথায় লাগিয়ে গাড়িটা ঘুরিয়ে হসপিটালের উদ্দেশ্যে স্টার্ট দিয়ে মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলাম। হসপিটালে পৌঁছে দ্রুত ফিমেল ওয়ার্ডের দিকে যাচ্ছিলাম, দেখি গেটের সামনে তুলিকা দাঁড়িয়ে আছে। আমাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে সে নিজে এগিয়ে এসে আমাকে আশ্বস্ত করে বলল, মা এখন খানিকটা স্টেবল। তুলিকার মুখের দিকে তাকিয়ে ভাঙা গলায় বললাম, কি হয়েছিল মায়ের? তুলিকা বলল, ওনার একটা কার্ডিও অ্যাটাক হয়েছিল, তবে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসার জন্য ডাক্তারবাবুরা সামলে নিয়েছেন। সকালে বেরোবার আগে মার সাথে অত সময় ধরে কথা বললাম, তখন তো আমি কিছুই বুঝতে পারিনি ঘটনাটা ঘটলো কখন। এদিকটা সরে এসে দাঁড়াও, লোকেদের যাতায়াতের অসুবিধা হচ্ছে বলে তুলিকা বলল। আমি রান্না করছিলাম, আমার সামনে বটির উপর বসে মা তরকারি কাটছিলেন আর কথা বলছিলেন। আমি রান্না করতে করতে শুনছিলাম। হঠাৎ মার কথা বলা বন্ধ হয়ে যাওয়াতে মার দিকে তাকিয়ে বলতে চাচ্ছিলাম, তারপর দেখি মার মাথাটা আস্তে আস্তে ঝুঁকে বটির উপর এসে পড়ছে আর হাত দুটো শিথিল হয়ে দুই দিকে পড়ে যাচ্ছে। মা মা করে ডেকেও কোনো সাড়া না পেয়ে তাড়াতাড়ি স্টোভটা নিভিয়ে মাকে ধরে সোজা করে বসিয়ে বটিটা পায়ের তলা থেকে বার করে সরিয়ে রেখে মাকে দেওয়ালের গায়ে হেলান দিয়ে পাড়ার মানাদার পঙ্কুকে ডেকে নিয়ে হসপিটালে এসেছিলাম। তুলিকার হাত দুটো চেপে ধরে বললাম, খুব ভালো করেছো, আজ তুমি মায়ের পাশে ছিলে বলে সঙ্গে সঙ্গে মাকে হসপিটালাইজড করতে পেরেছো। তুমি না থাকলে যে আজ কি হতো। সেই ছোটবেলায় বাবাকে হারিয়ে বাবার ভালোবাসা কি সেটা কখনো পাইনি। 5 বছর মায়ের ভালোবাসা থেকেও দূরে ছিলাম, কেননা বাবা মারা যাওয়ার পর মা শোকে তাপে পাথর হয়ে গিয়েছিলেন। আজ মা আর তুমি ছাড়া আমার সামনে পিছনে কেউ নেই। আমি তোমাদের দুজনকে আমার জীবন থেকে কিছুতেই হারাতে চাই না, বিশেষ করে মা, কেননা মা না থাকলে আমাকে এত অন্ধের মতো ভালোবাসবে কে, বলে স্থান কাল ভুলে তুলিকাকে 2 হাতে জড়িয়ে ধরলাম। আরে কি করছো, ছাড়ো, এটা হসপিটাল, তোমার মা এখন ভালো আছেন, আমিও আছি তোমার পাশে, ছাড়ো, চলো মার কাছে যাই। তুলিকাকে ছেড়ে চোখ দুটো মুছে সরি বলে বললাম, চলো। মার বেডের পাশে এসে দেখি তখনও স্যালাইন চলছে, চোখ বন্ধ হয়ে আছে। সিস্টারকে জিজ্ঞাসা করলাম, মার কি জ্ঞান ফিরেছে? সিস্টার তুলিকাকে একবার দেখে আমার দিকে না তাকিয়ে একটা ইঞ্জেকশন রেডি করতে করতে বলছেন, সময় মতো নিয়ে এসেছিল বলে এ যাত্রায় বেঁচে গেছে। আপনাদের এখন আর এখানে থাকার দরকার নেই, আজ এভাবেই থাকবে, কাল সকালের দিকে একবার এসে পেশেন্টের সাথে কথা বলে যাবেন। আমি আর তুলিকা পালা করে হসপিটালে এসে মায়ের পাশে থাকতে লাগলাম। একদম সকালে এসে একবার সিস্টারকে বলে মার সাথে দেখা করে, যেহেতু ফিমেল ওয়ার্ড তাই 9টা পর্যন্ত বাইরে অপেক্ষা করতাম। চলে আসার আগে আর একবার মার সাথে দেখা করে বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া করে তুলিকাকে গাড়ির পিছনে বসে হসপিটালে নামিয়ে দিয়ে আমি সোজা সাইডে চলে যেতাম। তুলিকা ডক্টরস ভিজিট হয়ে গেলে 1টার মধ্যে হসপিটাল থেকে চলে আসতো। বাইক থাকায় আমি 4টে সাইটের কাজ সুপারভিশন করে 5টা থেকে 5:30টার মধ্যে হসপিটালে চলে আসতাম। 3 দিন পর হসপিটাল থেকে মাকে ছেড়ে দেওয়ার সময় 2 মাসের ওষুধ দিয়ে বলেছিল 2 মাস পর ওনার একটা ইসিজি করে চেক আপ করিয়ে নিয়ে যাবেন। মায়ের অসুস্থতার কারণে তুলিকার প্রথম বিবাহবার্ষিকী মাথার উপর দিয়ে চলে গিয়েছিল, আমাদের কারো খেয়ালও ছিল না। দিন 15 পর যখন মা খানিকটা সুস্থ হলেন সেদিন রাতেই তুলিকা আমার পাশে শুয়ে বলল, প্রথম বিবাহবার্ষিকীটা যে কিভাবে কাটলো সারা জীবন মনে রাখার মতো। বললাম, চলে গেছে তো কি হয়েছে, কি গিফট নেবে বলো। তুলিকা আমার দিকে ফিরে আমার বুকের ওপর হাত রেখে বলল,
আমার কোনো গিফটের দরকার নেই। তোমার মা যে ফিরে এসেছেন এটাই আমার সবথেকে বড় গিফট। আমার বুকের উপরে রাখা তুলিকার হাতটা আমার হাতটা দিয়ে চেপে ধরে বললাম, সেটাও তোমার জন্য। সময়ের সাথে বিয়ের 18 মাসের মধ্যেই আমার আর তুলিকার জীবনে অনেকগুলো পরিবর্তন এসেছে। তুলিকা সেদিন বলল সে মা হতে চলেছে, আর আমি আমার জীবনের সবথেকে বড় বিল্ডিং কনস্ট্রাকশন আর রাস্তার কাজ নিয়েছি প্রায় 50 লক্ষ টাকার। কাজ চলছে। শালাবাবু আমাকে বিনা ইন্টারেস্টে 15 লক্ষ টাকা ধার দিয়েছেন। পেমেন্ট পেয়ে কিছু কিছু করে শোধ করলেও হবে। প্রথম দিকে টাকাটা আমি নিতে চাইনি, পরে শাশুড়ি মা শালাবাবু একরকম জোর করেই আমাকে নিতে বাধ্য করেছেন। এই বলে, শুনেছি তুমি টাকার জন্য বড় বড় কাজ করতে পারো না, আমরা তো তোমাকে এমনি দিচ্ছি না, ধার হিসেবে নাও, পরে তুমি আস্তে আস্তে শোধ করে দিও। তুলিকা মা হতে চলেছে খবরটা শুনে মা তুলিকাকে বলেছেন, ঘরে বাইরের কাজকর্ম সব ওই মাসি করবে, তুই একদম দৌড়োদৌড়ি করবি না, শুয়ে বসে থাকবি আর মাঝে মধ্যে আমার কাছে এসে বসবি, আমি তোকে রাধাকৃষ্ণের কাহিনী শোনাবো, তাতে তোর মনটা ভালো থাকবে। কিছু সময় চুপ করে থেকে মা আবার বললেন, তোর এত বড় খবরটা নিজের মাকে দিয়েছিস না? এখনো দেওয়া হয়নি, ভেবেছি 2-1 দিনের মধ্যে একবার ও বাড়িতে গিয়েই মাকে খবরটা দিয়ে আসবো। মা বললেন, কাল সকালে শ্যামল যখন বেরোবে তখন তুই ওর সাথে চলে যাস, ও তোকে তোর বাড়িতে নামিয়ে দিয়ে ওর কাজের জায়গায় যাবে। তোর যদি ইচ্ছে হয়, মার কাছে না হয় 2 দিন থেকে আসিস। সঙ্গে সঙ্গেই তুলিকা বলল, না মা, আমি থাকবো না, তোমাকে একা রেখে আমার ওখানে থাকার মোটেও ইচ্ছা নেই। যাব তোমার ছেলের সাথে, আবার সন্ধ্যের দিকে যখন ও বাড়ি ফেরে বলে দেব আমাকে নিয়ে আসতে। মা একটু হেসে বললেন, আমার জন্য এত চিন্তা করিস? তুলিকা বলল, না মা, চিন্তা করি না, তোমার সাথে থাকতে ভালো লাগে। তুলিকার সবে 2 মাস হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা খবরটা শোনার পর থেকে মাসের মধ্যে 2 থেকে 3 বার হয় শাশুড়ি মা আর বৌদি, নয়তো কখনো খুড়তুতো দাদাকে সঙ্গে নিয়ে অথবা জ্যাঠতুতো ভাইকে নিয়ে তুলিকার দাদা এসে তাদের বোনের সাথে দেখা করে যেতেন। সঙ্গে নিয়ে আসতেন কখনো ফল, কখনো প্রোটিনেক্সের কৌটো। তুলিকা বারণ করলেও তারা শুনতো না। আমার সাথে তাদের দেখা হতো না ঠিকই, তবে যেদিন তারা আসতেন বাড়িতে এলেই মা অথবা তুলিকা বলতো, কাল যখন বাজারে যাবে গুঁড়ো দুধ, রসগোল্লার কয়েকটা কালাকাঁদ নিয়ে এসো। লোকজন এলে বেয়াকুব হয়ে যেতে হয়। যদিও আজ ডিম ভাজার চা করে দিয়েছি, কিন্তু একটু মিষ্টি না দিলে নয়। আমাদের ছোট্ট পরিবারটায় দিনগুলো টক ঝাল মিষ্টির মতো চলে যাচ্ছিল, কিন্তু উপরওয়ালা হয়তো চাইছিলেন না এরা এভাবে চলুক, তাই তো তিনি আমাদের ঘাড়ে চাপিয়ে দিলেন কান্না, কষ্ট আর দুঃখ। সেদিন সন্ধ্যের পর বাড়িতে এসে দেখি সব কেমন যেন থমথমে। তুলিকা মায়ের বিছানায় শুয়েছে, মা বসে তুলিকার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, সে হয়তো থাকার জন্য আসেনি, তাই সময়ের আগেই চলে গেছে। ঘরে ঢুকে পিছন থেকে বললাম, কে এসেছিল মা, যে না থেকে চলে গেছে? আমাকে দেখে তুলিকা মুখের ওপর হাত চাপা দিয়ে কাঁদতে লাগলো। কিছু বুঝতে না পেরে মার দিকে একবার, তুলিকার কান্নারত মুখের দিকে আরেকবার তাকিয়ে বললাম, মা, তুলিকা কাঁদছে কেন, কি হয়েছে? মা উঠে এসে আমার কাঁধের উপর একটা হাত রেখে বললেন, তুলিকার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কিছু না বুঝেই বললাম, নষ্ট মানে? বাচ্চা আবার নষ্ট হয় নাকি? মা বললেন, আজ সকাল থেকে তুলিকার একটু একটু করে ব্লিডিং হচ্ছিল। বেলা বাড়তেই ব্লিডিংটা যখন বেশি হতে লাগলো, ওকে নিয়ে ডক্টর মুকুল চক্রবর্তীর কাছে গিয়েছিলাম। ডাক্তার দেখে বললেন ওর মিসক্যারেজ হয়েছে, এখনই ওয়াশ করতে হবে। 2 মাস 10 দিনের মাথায় এত সাবধানে থেকেও মিসক্যারেজ কী করে হলো যেমন বুঝতে পারলাম না, তেমনই তুলিকার কান্না দেখে আমারও খারাপ লাগছিল বলে বললাম, বাইরে থেকে এসেছি, জামা প্যান্টে ধুলোবালি ভর্তি, তুমি তুলিকার কাছে বসো, আমি হাত পা ধুয়ে জামা প্যান্ট চেঞ্জ করে তুলিকার জন্য দুধ গরম করে নিয়ে আসছি। বলে তুলিকার দিকে তাকিয়ে তাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে মনে হচ্ছিল তাকে বুকে জড়িয়ে ধরে বলি, যেটা ঘটে গেছে তার জন্য কান্নাকাটি না করে দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমার চোখে জল আমার একদমই দেখতে ভালো লাগে না। মা সামনে থাকায় তুলিকাকে কিছু বলতে না পারলেও তোর কষ্ট আর কান্না দেখে আমারও চোখটা কেমন ছলছল করে উঠছিল, সেই সঙ্গে বুকের মধ্যে একটা চাপা কষ্ট। আমি মাথা নিচু করে ওখান থেকে চলে এলাম। পরদিন সকালেই আমি শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি মাকে সমস্ত ঘটনা বললে তিনি সমেত বাড়ির প্রায় সবাই আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলেন।
কয়েক সেকেন্ড পর শাশুড়ি মা জিজ্ঞাসা করলেন, তুলি কেমন আছে? বললাম, ঠিক মতো হাঁটাচলা করতে পারছে না, বেশ খানিকটা দুর্বল, তার উপর মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। শাশুড়ি মা আমার জ্যাঠ শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন, বর্দি কি এমন ঘটনা করতে পারে যার জন্য তুলির প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গেল? জ্যাঠ শাশুড়ি মা সরাসরি আমার মুখের দিকে তাকালে আমি মাথা নাড়িয়ে বললাম, আমি তো কিছু জানি না, তবে আপনারা কেউ একজন গেলে ভালো হয়, কেননা তুলিকা খুব কান্নাকাটি করছে। শাশুড়ি মা আমাকে একটু অপেক্ষা করতে বলে মিনিট 15-র মধ্যে একটা ছোট ব্যাগ নিয়ে আমার মোটরসাইকেলের পিছনে উঠে বসলেন। শাশুড়ি মা আর আমার মায়ের সেবা যত্নে 4 দিন লাগলো তুলিকার মোটামুটি সুস্থ হয়ে হাঁটাচলা করতে, কিন্তু মনের দিক থেকে সে তখনও পুরোপুরি ফিট হয়নি। সেটা বোঝা যেতে তার হঠাৎ অন্যমনস্ক হয়ে যাওয়াকে কেন্দ্র করে, যদিও দিন 10-এর মধ্যে সে পুরোপুরি ফিট হয়ে উঠেছিল। 3 মাস তখনও হয়নি, বাড়ি ফিরে চা খাচ্ছি। মা বললেন, তুলিকাকে নিয়ে পুরী থেকে কদিন একটু ঘুরে আয়, বিয়ের পর তো কোথাও বেরোসনি তোরা, কাছাকাছির মধ্যে জগন্নাথ দেবের দর্শনও হবে, পুরীটাও ঘোরা হবে। মাকে বললাম, এই মুহূর্তে আমার কাজের চাপ অনেক বেশি, তারপর 2 মাসের মাথায় পুজো, আমি এখন কোথাও যেতে পারবো না, বরং তুমি তুলিকাকে নিয়ে পুরী থেকে ঘুরে এসো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মা বললেন, তুই কি খেপেছিস? আমি আগে কি কোথাও গেছি? তোর দাদা দিদির বাড়ি পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাই বলে পুরী? না না, ও আমার দ্বারা হবে না, পারলে তুই যা, তা না হলে পুজোর পর যাস। মার কথাতেই মনে হলো সত্যি তো, দাদা দিদির বাড়ি ছাড়া মাকে তো কোনোদিন কোথাও যেতে দেখিনি। মাথায় একটা বুদ্ধি খেলে গেল, মনে মনে ঠিক করলাম এদের কাউকে কিছু না বলে কাল সকালে একবার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে যাব। পরদিন শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি মা আমাকে নিয়ে গিয়ে বৌদির ঘরে বসিয়ে বললেন, খবর সব ঠিক আছে তো? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বললাম, আসলে আমি এসেছি, 2 দিন আগে মা বলেছিলেন তুলিকাকে নিয়ে কদিনের জন্য পুরী থেকে ঘুরে আসতে। মাকে বলেছি এখন এই পুজোর আগে আমি যদি কাজকর্ম ফেলে যাই তাহলে কাজের অনেক ক্ষতি হবে, তাই বলছিলাম আপনি আমার মা আর তুলিকা যদি যান তাহলে আমার মায়ের প্রথমবারের মতো জগন্নাথ দেবের দর্শনটা যেমন হবে, তেমনই তুলিকারও এই চেঞ্জটা খুব দরকারি হবে ওর মন আর শরীরের পক্ষে। আপনি অনুমতি দিলেই আমি টিকিটের ব্যবস্থা করে ফেলব। শাশুড়ি মা কয়েক সেকেন্ড চিন্তা করে বললেন, তুমি বসো, আমি তোমার কিছু খাওয়ার ব্যবস্থা করি বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন দেখে বললাম, না মা, আমি এখন কিছু খাবো না, বাড়ি থেকে বেরোবার আগে খেয়ে এসেছি। শাশুড়ি মা প্রায় সঙ্গে সঙ্গেই বললেন, এক্ষুনি তোমাকে কি করে বলি বলো তো? তুলির বাবা ফিরুক, তার সাথে কথা বলে কাল তোমাকে জানাই। তুমি কাল একবার তোমার কাজের জায়গায় যাওয়ার আগে এখান থেকে একটু ঘুরে যেও, তবে হ্যাঁ, বাড়ি থেকে কিন্তু খেয়ে আসবে না, তুমি এখানেই খাবে। হেসে ওনাকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে, তুলিকাকেও সাথে করে নিয়ে আসবো। উনি এক গাল হেসে আমার মাথায় হাত রেখে বললেন, বেঁচে থাকো বাবা, আমি তোমাকে বলতে পারছিলাম না 2 মাসেরও বেশি হয়ে গেছে মেয়েটাকে দেখি না। বলে বললেন, তাহলে কিন্তু সেইভাবে নিয়ে এসো যাতে 2 দিন এখানে থাকতে পারে। ঠিক আছে, আসছি বলে বেরিয়ে পড়লাম। ইদানিং তুলিকা রাতে বিছানায় বসে মিনিট 15 পদ্মাসন করে শেষে সোজা হয়ে কিছু সময় শুয়ে থাকে, তারপর আমার দিকে ফিরে দেখে আমি ঘুমিয়ে পড়েছি কিনা। যদি ঘুমিয়ে পড়ে থাকি তাহলে কিছু না বলে সেও ঘুমানোর চেষ্টা করে, আর যদি জেগে থাকি তখন কথা বলে। আজ শুয়ে তুলিকার উদ্দেশ্যে বললাম, সকালে তোমাদের বাড়ি গিয়েছিলাম। তুলিকা পদ্মাসনে চোখ বন্ধ করে বসেছিল। আমার কথা শুনে চোখ খুলে আমার দিকে ফিরে বলল, কেন, কোনো দরকার ছিল? হ্যাঁ, তোমার মার কাছে গিয়েছিলাম বলতে, যদি সম্ভব হয় আমার মা আমার বউটাকে নিয়ে যদি তিনি একটু সময় করে পুরী থেকে ঘুরে আসতে পারেন। বলেছি উনি অনুমতি দিলেই আমি টিকিটের ব্যবস্থা করব। তুলিকা পদ্মাসন ত্যাগ করে আমার দিকে ফিরে চোখ মোটা মোটা করে বলল, তুমি আমার মায়ের কাছে গিয়ে এই কথা বলতে পারলে? বুঝতে পারলাম বোধ হয় কিছু গড়বড় করে ফেলেছি, তাই শোয়া অবস্থা থেকে উঠে তুলিকার মুখোমুখি বসে বললাম, মার কাছে গিয়ে বলবো না তো কার কাছে বলবো বলো? আমার মা বলছিলেন তোমাকে নিয়ে এই সময় একটু পুরী যেতে, সামনে পুজো, তাই আমার পক্ষে কিছুতেই যাওয়া সম্ভব না। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তোমার মায়ের কাছে গিয়ে সবটা বলেছি। এতে কি কোনো অন্যায় হয়ে গেছে? তোমার মা কিন্তু বলেছেন তোমার বাবার সাথে কথা বলে আগামীকাল আমাকে
হ্যাঁ অথবা না, যা হোক একটা কিছু বলবেন। আর হ্যাঁ, এও বলেছেন তোমাকে অনেক দিন দেখেননি বলে তোমাকে ওই সকালে নিয়ে যেতে এবং অন্তত 2 দিন থাকতে। তুলিকা কপালের উপর হাত চাপা দিয়ে বলল, বাহ, সেই সকালে বাড়ি গেছো, তোমার সাথে মায়ের এত কথা হয়েছে, সন্ধ্যের পর বাড়ি ফিরে সেসব না বলে এখন বিছানায় বসে বলছো? তখন টিভিতে খবর হচ্ছিল বলে ভেবেছিলাম পরে বলবো, তারপর নানা কথায় ভুলে গেছি বলেই বললাম। আরে বাবা, এখন বলছি তো। তুলিকা কয়েক সেকেন্ড চোখ দুটো কুঁচকে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে যাব না বলে উল্টো দিকে মুখ করে দুম করে শুয়ে পড়ে বলতে লাগলো, বিয়ের পর প্রথম কোথাও যাবো তো স্বামীর সঙ্গে থাকবে না? থাকবে কারা? না এ বাড়ির মা আর ও বাড়ির মা, কিছুতেই যাব না। কিছু সময় চুপচাপ বসে তুলিকার কোমরের উপরে হাত দুটো সবে রেখেছি। তুলিকা তার ডান হাত দিয়ে আমার হাত দুটো সরিয়ে দিয়ে বলল, সরে বসো। আবার যদি গায়ে হাত দাও তাহলে কিন্তু এই ঘর থেকে চলে গিয়ে মার কাছে গিয়ে শোবো। একটু সরে এসে কিছু সময় চুপ করে থেকে নিজের থেকে বলতে লাগলাম, আসলে মা আমাকে বলছিলেন তোমার এই ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য তোমাকে নিয়ে কাছাকাছির মধ্যে পুরী ঘুরে আসতে। আমার পক্ষে কিছুতেই যাওয়া সম্ভব না বলে উল্টে মাকে বলেছিলাম তোমাকে নিয়ে পুরী ঘুরে আসার জন্য। কিন্তু মা যখন বললেন তিনি তো কখনো যাননি, চেনেনি না, তাই তোমাকে কি করে নিয়ে যাবেন? তখন ভাবলাম মার এতটা বয়স হয়েছে, এখনো মা কোনোদিন পুরীতেই যেতে পারেননি, জগন্নাথ দেবও দর্শন করেননি। এদিকে আমি নিজের কাজের জন্য যেতে পারছি না, তাই অনেক ভেবেচিন্তে তোমার মায়ের কাছে গিয়েছিলাম। ওনাকে সব বলেছি, যদি উনি না যান তখন না হয় কালী পুজোর পর আমি তোমাদের নিয়ে যাব। তুলিকা এবার সোজা হয়ে শুয়ে আমার দিকে ফিরে বলল, এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? তোমার মা আগে কখনো পুরী যাননি বলে হাত দুটো উঁচু করে আমাকে তার বুকের মধ্যে ডেকে নিয়ে বলল, যাব কালো বাড়িতে। আমি তুলিকার বুকের ওপর মাথাটা রেখে ভাবতে লাগলাম, বউটা আমার মাথার ঠিক আছে তো? এর তো মন মেজাজ একদম শরতের মেঘের মতো। এই কালো মেঘ ঘনিয়ে আসে তো পরক্ষণেই আবার বেজা তুলোর মতো মেঘ। পরদিন শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যখন বেরোচ্ছি তখন তুলিকা বলল, তুমি কি সন্ধ্যের দিকে আসবে? না বলে বললাম, 2-4 দিন অন্তত এখানে থাকো, এতগুলো লোকের মাঝে থাকলে তোমার ভালো লাগবে। সে বলল, না, তুমি কাল সন্ধ্যের দিকে আসবে, আমি ও বাড়ি যাব। কথা না বাড়িয়ে ঠিক আছে বলে এদিক ওদিক তাকাচ্ছি দেখে তুলিকা বলল, কাকে খুঁজছো? মাকে? মাথা নেড়ে হ্যাঁ বলে বললাম, মাকে একটু ডেকে দাও না। দরকার নেই, মা কাল রাতে বাবার সঙ্গে কথা বলেছিল, সব শুনে বাবা বলেছেন তিনিও যাবেন, আজই টিকিট কাটতে দেবেন, সামনের সপ্তাহে হয়তো আমরা বেরোবো। সেই জন্যই আমরা কাল বাড়ি যাওয়ার দরকার আছে, আমার আর মায়ের জিনিসপত্র গোছাতে হবে না। পকেট থেকে 2000 টাকা বার করে তুলিকার হাতে দিয়ে বললাম, টিকিটের টাকাটা রেখে দাও, মাকে দিও, যাওয়ার দিন বাকি টাকাটা দিয়ে দেব। তুলিকা টাকাটা আবার আমার হাতে ফেরত দিয়ে বলল, মা বলেছিলাম তোমার জামাই সব খরচের টাকা দেবে বলেছে। উত্তরে মা বলেছেন তুমি নাকি এই একই কথা তাকেও বলেছিলে। মা সেই কথা বাবাকে বলেছিল, বাবা সব শুনে বলেছেন মেয়ে আর বিয়ান আমাদের সাথে ঘুরতে যাবে, সুতরাং এখানে জামাইয়ের টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। দেখলে তো, এই জন্যই কিছু বলতে ভয় হয়। তুলিকা বলল, কেন? আমি আমার বাবার মেয়ে না? বিয়ে হয়ে গিয়েছে বলে কি আমার বাবা মা সব পর হয়ে গেছে? আমার অশনি সংকেতের পূর্বাভাস হতে পারে ভেবে বললাম, আমি কি তাই বলেছি নাকি? যাকগে, তুমি আছো যখন, যাওয়ার সময় টাকা দিয়ে দেব, সব খরচ বাবাকে করতে দিও না, অন্তত তুমিও কিছু করো বলেই বললাম। আমি এখন যাই, কাল চেষ্টা করব সন্ধ্যের আগে আসতে। জুতো পরে সবে 2টো সিঁড়ি নেমেছি। তুলিকা পিছন থেকে বলল, রাগ করে যাচ্ছ? দাঁড়িয়ে ঘুরে বললাম, না। না মানে? দেখেই তো বোঝা যাচ্ছে মুখটা হাঁড়ি করে যাচ্ছ, একবারও হাসলে না। বললাম, মুখ হাঁড়ি করার কোনো কারণ নেই তো। তুমি তো বলেছ বাবা মা কিছু দিতে চাইলে না করতে নেই, তাই তো কিছু বললাম না। একটু হেসে তুলিকা বলল, ঠিক আছে, সাবধানে যেও, গাড়ি একদম জোরে চালাবে না। পরদিন সন্ধ্যের আগে 125 টাকার মতো ভ্যারাইটি তেলে ভাজা কিনে শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম শ্বশুরমশাই বারান্দায় পাতা বেঞ্চিতে বসে মেয়ে, বউ, জ্যাঠ, শাশুড়িমা, অন্যান্য বাড়ির সদস্যদের সাথে বসে গল্প করছেন। ওনাকে এরকম সময় বাড়িতে দেখে অবাক না হয়ে পারলাম না। গাড়িটাকে স্ট্যান্ড দিয়ে তেলে ভাজার প্যাকেটটা হাতে নিয়ে বারান্দায় উঠে ওনাকে প্রণাম করে বললাম, আপনি এই সময় বাড়িতে? উনি আমার কাঁধে হাত রেখে বললেন,
আজ শনিবার বলে একবেলা চালের হোলসেল পট্টি বন্ধ থাকে, তাই তুমি আজ আমাকে দেখতে পাচ্ছ। যাই হোক, টিকিট হয়ে গেছে, আমরা কিন্তু বুধবার যাচ্ছি। তবে তুমিও সঙ্গে থাকলে আরও ভালো হতো। এগিয়ে গিয়ে জ্যাঠ শাশুড়ি মাকে প্রণাম করে তেলে ভাজার প্যাকেটটা ওনার হাতে দিয়ে শ্বশুরমশাইকে বললাম, মার্চ মাসের পর হলে হয়তো তবু যাওয়া যেত, কিন্তু এখন একেবারে হাত পা বাঁধা, কোনো উপায় নেই। শ্বশুরমশাই হাসতে হাসতে বললেন, ব্যবসাদারদের অসুবিধার কথা তাদের বউ বলো, শাশুড়ি বলো কিংবা ছেলেমেয়েরা ঠিক বোঝে না। তাদের ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় থাকে না বলেই বললেন, চলো ভিতরে চলো। বৌদির ঘরটায় বসে আছি, হঠাৎ তুলিকা এসে বলল, মার জন্য কটা চপ নাওনি? একটু ভেবা চাকা খেয়ে বললাম, অনলে রাখতাম কোথায়? তাছাড়া গরম চপ ধোয়ার মধ্যে বেশিক্ষণ থাকলে নরম আর ভ্যাদভ্যাদে হয়ে যায় বলেই নেইনি। বাড়ি যাওয়ার পথে নিয়ে নেব। মুখ টিপে হেসে তুলিকা বলল, কথায় তোমার সাথে পারে কে? চলো, আমি রেডি। একটু ইতস্তত করে বললাম, এতগুলো চপ নিয়ে এলাম, একটা অন্তত খেয়ে যাব না? তুলিকা বলল, 35টা নিয়ে এসেছো, সবাইকে দুটো করে দেওয়ার পর মা আর বাবার একটা করেই ছিল, আমাদের দিলে সেটাও থাকতো না, তাই আমি বারণ করে বলেছি বাড়ি যাওয়ার পথে আমরা নিয়ে যাব, বাড়িতে মা একা আছে না। মা আর তুলিকা পুরী থেকে ফিরে এসেছে, দিন কুড়ি হয়ে গেছে। বিশ্বকর্মা পুজোর আর 8 দিন বাকি। লরি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পুর স্ট্যান্ড, এমনকি ভ্যান রিক্সার স্ট্যান্ডেও বাস পড়া শুরু হয়েছে। চারিদিকে একটা পুজো পুজো ভাব এসে গেছে। আজকাল আমার সকালে বেরিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাচ্ছে, কারণ গোটা চারেক সাইড করে অফিসে গিয়ে বিলের তাগাদা যেমন দিতে হচ্ছে, তেমনই বিল করাতেও হচ্ছে বসে। অন্যান্য বছর এই সময় কাজের চাপ এতটা না থাকলেও এবছর চাপটা একটু বেশি, যার জন্য দিন রাত এক করে লেবার মিস্ত্রির সংখ্যা বাড়িয়ে কাজগুলো যতটা পারি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে পেমেন্টটা একটু বেশি পাই। ইচ্ছা আছে শ্বশুরবাড়ির দেওয়া ধারের টাকাটার মধ্যে লাখ 10 মতো যেন তুলে দিতে পারি, তাহলে খানিকটা হালকা হব। তুলিকা মোটামুটি একটা হিসেব করে যা বলেছে তার থেকে 1000 টাকা বেশি তার হাতে দিয়ে বলে দিয়েছি, পুজোর বাজার করার জন্য আমার আশা যেন করো না, আমি তোমাকে সময় দিতে পারবো না। মা যদি তোমার সাথে যেতে চায় ভালো, তা না হলে তুমি দুপুরের দিকে বেরিয়ে তোমার বাপের বাড়ির যাদের যা দিতে হবে সেই সঙ্গে তোমার নিজের, মায়ের আর কাজের মাসির কাপড় চোপড়ের সঙ্গে কাজের মাসির নাতির এক সেট জামা প্যান্ট কিনে দিও। তুলিকা বলল, অন্য বছর তো তুমি কাজের মাসির নাতির জন্য কিছু টাকা ধরে দাও, এবারে জামা প্যান্ট কেন? বললাম, গেল বছর অষ্টমীর দিন আমরা যখন অঞ্জলি দিতে গিয়েছিলাম তখন দেখেছিলাম মাসির নাতিটাও মাসির সাথে এসেছে, কিন্তু পুরনো জামা প্যান্ট পরে। ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি নতুন জামা প্যান্ট পরোনি কেন? বাচ্চাটা বলেছিল, আমার নতুন জামা প্যান্ট নেই তো। বুঝেছিলাম মাসি অন্য কোনো কাজে হয়তো টাকাটা খরচ করে ফেলেছে, তাই এবছর টাকা না দিয়ে ওর জামা প্যান্টের কথাই ভেবেছি। আসলে কেন টাকার পরিবর্তে জামা প্যান্ট দিতে চাইছি সেটা হয়তো তুমি ঠিক বুঝবে না। বিশেষ করে পুজোর সময় চারিদিকে যখন ওই বাচ্চাটার বয়সী ছেলেমেয়েরা নতুন জামা প্যান্ট পরে ঘুরে বেড়ায় দৌড়দৌড়ি করে, তখন ওই কিশোর ছেলেটার মনের অবস্থা যে কী হয়। তুলিকা কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, বেশি টাকা দেওয়ার কারণটা না হয় বুঝলাম, কিন্তু ছেলেবেলার জামা প্যান্ট এটা তো ঠিক বুঝতে পারলাম না। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, প্রসঙ্গক্রমে কারো ছেলেবেলার কথা উঠলে তুমি কেমন অন্যমনস্ক হয়ে যাও। কেন বলো তো? তোমার ছোটবেলায় তোমার বাবা মারা গিয়েছিলেন বলে কি? ঠোঁটের উপর কৃত্রিম হাসি ফুটিয়ে বললাম, যার বাবা ছোটবেলায় মারা যাওয়ার পর তার মা সেই মৃত্যুর কারণে অসুস্থ হয়ে পড়ে, তার আর ছোটবেলা থাকে না বলেই বাদ দাও। ওসব বলে মার ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েও বুঝতে পারলাম তুলিকা আমার পিছন দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতে দুজন পাশাপাশি শুয়েও কেন যেন মনে হচ্ছিল তুলিকার বারবার এদিক ওদিক করা উৎসুক ভাব, যেন কিছু একটা বলতে চায়। এমনিতেই সারাদিনের ক্লান্তিতে খুব টায়ার্ড ছিলাম, তাই কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম। তখনই তুলিকার ডান হাতটা মাথার তলায় দিয়ে আঁচশো অবস্থায় আমার দিকে ফিরে বলল, তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তোমার বয়স কত ছিল? আমি যেমন শুয়েছিলাম সেই সোজা হয়ে শুয়ে থেকেই বললাম, হঠাৎ এ প্রশ্ন কেন? তুলিকা বলল,
আমার কি জানতে ইচ্ছে করে না যে মানুষটাকে আমি এত ভালোবাসি, সেই মানুষটার মনের ভিতর কি এমন কষ্ট লুকিয়ে আছে সেটা জানার। বললাম, তখন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির সাথে আমরাও নিজেদের ধীরে ধীরে মানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, সেটা হয়তো কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু এখন সেটা অতীত। আমাদের কারো কোনো অভিযোগ সেদিনও ছিল না, আজও নেই। তবে খারাপ লাগে তখন যখন দেখি, বিশেষ করে এই পুজোর সময় এক ঝাঁক নতুন জামা প্যান্ট পরা ছেলেমেয়ের সাথে পুরনো ছেঁড়া ফাটা জামা প্যান্ট পরা কাউকে ঘুরতে, খেলতে বা দৌড়োদৌড়ি করতে দেখলে। তুমি হয়তো ভাববে এতে আমার খারাপ লাগার কি আছে। আমার খারাপ লাগে কারণ আমার বাবা যতদিন বেঁচে ছিলেন পুজোর আগে আমাদের সব ভাই বোনকে সঙ্গে করে নিয়ে গিয়ে নতুন জামা প্যান্ট কিনে দিয়ে বাটার দোকানের জুতো কিনে দিতেন। অথচ আমি যখন 5-এ উঠলাম তখন আর কত বা বয়স হবে আমার, 10 অথবা 11। বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরের বছর থেকে আর কোনো দিন পুজোর সময় নতুন জুতো তো অনেক দূরের কথা, জামা প্যান্টও কেউ কিনে দেয়নি। অথচ বাবার সম্পত্তি ছিল অনেক। তুলিকা প্রশ্ন করলো, তাহলে ওই সময় তোমাদের সংসারের হাল ধরেছিল কে? এবার তুলিকার দিকে ফিরে বললাম, বাদ দাও না, সেসব পুরনো কথা শুনে তুমি বা এখন কি করবে? তাছাড়া কাদা ছটকালে অন্যের গায়েও যেমন লাগে নিজের গায়েও লাগে। আর এখানে অন্যজন কেউ পর না, আমার নিজের দাদা। সুতরাং ওসব নিয়ে আলোচনা না করাই ভালো। তার থেকে রাত হয়েছে অনেক, কাল সকালে আবার আমাকে বেরোতে হবে। এখন যদি না ঘুমাই তাহলে কাল সকালে উঠতে দেরি হয়ে যাবে বলে আবার সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করে কিছু সময় পর চোখ খুলে দেখি তখনও তুলিকা একই ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি উঠে বসে বললাম, তুমি এভাবে তাকিয়ে থাকলে আমি ঘুমাবো কি করে? তুলিকা এবার সোজা হয়ে শুয়ে বলল, আমি যখন শুয়ে থাকি তখন তুমি আমার মুখের দিকে তাকিয়ে থাকো না? বললাম, সে তো তোমাকে দেখি আর ভাবি তোমার মতো একটা বউ পেয়েছিলাম বলে আমি এ যাত্রায় বেঁচে গেছি। সঙ্গে সঙ্গে তুলিকা আমার হাতটা টেনে তার কাছে নিয়ে এসে বলল, তাই নাকি? বললাম, হাত ছাড়ো, আমি এখন ঘুমাবো। হাসতে হাসতে তুলিকা বলল, আমি তো তোমাকে ঘুমাতে বারণ করিনি। এপ্রিল মাসের 20 তারিখের দিকে বাড়িতে ফিরে আমাদের ঘরের আলো জ্বলছে দেখে বুঝতে পারলাম তুলিকা এ ঘরেতেই আছে। মার ঘরেতে ঢুকে দেখলাম টিভি বন্ধ, মা রেডিওতে যাত্রা শুনছেন। আমাকে একবার দেখলেন ঠিকই, কিন্তু কিছু না বলে মন দিয়ে যাত্রা শুনছেন দেখে আমি মাকে ডিস্টার্ব না করে নিজের ঘরে এসে দেখলাম তুলিকা আমার জামা ইস্ত্রি করছে। গায়ের জামা গেঞ্জি খুলতে খুলতে বললাম, পুজোর আগে কাজ আর পেমেন্টের চাপ ছিল বলে তখন তোমাদের সাথে পুরীতে যেতে পারিনি। পুরনো কাজ প্রায় তুলে ফেলেছি, দেনাও অনেকটা শোধ হয়ে গেছে, এখন আর অতটা চাপ নেই। চলো এই ফাঁকে দার্জিলিং থেকে ঘুরে আসি, ফিরে এসে আবার নতুন কাজের জন্য ঝাঁপাবো। ইস্ত্রির সুইচটা অফ করে ইস্ত্রিটাকে সোজা করে রেখে মুখটা গম্ভীর করে তুলিকা বলল, না গো, আমার এখন আর কোথাও যাওয়াটা ঠিক হবে না। মনে হচ্ছে আবার আমি প্রেগন্যান্সি ক্যারি করছি। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। আনন্দে তুলিকাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম, সে বলে উঠল, এই একদম না, ওখানে চুপ করে দাঁড়াও, সারা দুনিয়া ঘুরে এসেছো, আগে হাত পা ধুয়ে আসবে। বললাম, ঠিক আছে ঠিক আছে, তোমাকে ধরছি না, কিন্তু মা জানে? সে বলল, না, এক্ষুনি বলবো না, 10-12 দিন যাক দেখি তারপর বলবো। কেন, কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা ঠিক নেই, তবে আমি নিজে কনফার্ম হতে চাই। তাছাড়া আগের বার এই মানুষগুলোই আমি যতটা না কষ্ট পেয়েছিলাম তার থেকে এনারা বেশি কষ্ট পেয়েছিলেন। বললাম, দেখো, অত শত জানি না, তুমি এবার কিন্তু খুব সাবধানে থেকো, প্রয়োজনে বেড রেস্টে থাকতে হবে, সকাল সন্ধে আয়ের ব্যবস্থাও থাকবে। আমার কথা বোধ হয় তুলিকার পছন্দ হলো না, তাই সে বলল, তোমাকে বলাটাও আমার বোধ হয় ঠিক হলো না, তোমরা অতিরিক্ত রিয়্যাক্ট করো। আগের বারে একটা ইনসিডেন্ট হয়ে গেছে বলে এবারও হবে? এবার আমি অনেক সতর্ক, কোনো রকম ভুল করতে চাই না। আর শোনো, তুমি কিন্তু দুম করে আমাদের বাড়িতে গিয়ে মাকেও কিছু বলবে না। আমি এই মুহূর্তে কাউকে কিছু বলতে চাই না, নিজে একটু দেখি তারপর এ বাড়ির মাকে বলবো। ও বাড়ির মা বৌদি এখনই জানতে পারলে আমাকে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে রাখবে। আর তুমি নিশ্চয়ই চাও না ওখানে গিয়ে আমি মন খারাপ করে থাকি। বললাম, বাপের বাড়ি মানে তো সব নিজের লোকের কাছের লোক, সেখানে গেলে আবার মন খারাপ হয় নাকি? তুলিকা মুখের ওপর একটু হাসির ভাব এনে বলল, ও তুমি বুঝবে না, মেয়েদের পর
মেয়েদের বিয়ের পর নিজের লোক বলো আর কাছের লোক বলো সবটাই জুড়ে থাকে তাদের স্বামী। সেই জন্যই তো তোমার উপর রাগ করি, ঝগড়া করি, আবার দুদিন গেলেই তোমাকে না দেখে থাকতে পারি না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। সেজন্যই তো বাপের বাড়িতে গিয়ে এখন আর থাকতে ইচ্ছা করে না, বুঝলে হাদারাম? তাই বলছিলাম দয়া করে তুমি কোনো কথা বলবে না। আর হ্যাঁ, কাল তুমি যখন বেরোবে তোমার সাথে আমিও ডক্টর চক্রবর্তীর কাছে যাব। ওনার সাথে আমি একটু কথা বলতে চাই। এবার আমি প্রথম থেকেই ডাক্তারের পরামর্শেই চলবো। বলে ইস্ত্রি করা জামাটা ভাঁজ করে ইস্ত্রির তারটা সুইচ বোর্ড থেকে খুলে গরম ইস্ত্রিটা খাটের তলায় রেখে আমাকে চুপ করে থাকতে দেখে বলল, হাদারাম বললাম বলে রাগ করেছো? না বলে বললাম, তোমাকে যত দেখি ততই অবাক হই। সেই প্রথম রাতের কথা ভেবে। কি রকম? সেই যে প্রথম রাতে তোমার সেই আড়ষ্টতা, আইনজি ফিল করা, ভয় ভয় থাকা, সেই মেয়েটাই কিনা আজকের তুমি? হ্যাঁ, সেটা অবশ্য ছিল তোমার এই সুন্দর চেহারার পিছনের চেহারাটা দেখবার জন্য। কোমরের উপরে দুহাত রেখে বললাম, মানে? দেখো, সব মেয়েরাই চায় তাদের স্বামীরা যেন সুন্দর হয়। আমি এখানে চেহারার সৌন্দর্যের কথা বলছি না, বলছি মনের সৌন্দর্যের কথা। একজন স্বামী বা পুরুষের কাছ থেকে মেয়েরা কি চায়? আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি দেখে সে নিজেই বলল, সহানুভূতি না রেসপেক্ট? যে মানুষটার সাথে সারাটা জীবন থাকতে হবে তার মধ্যে আদৌ কি আছে কিনা আমি দেখতে চেয়েছিলাম। আর সেটা দেখেছিলাম বলেই তো তোমাকে ছেড়ে বাপের বাড়িতে যেতেও ইচ্ছা করে না। বলেই বলল, কি এখনো হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, নাকি আমি মার ঘরের দিকে যাব? না না, আমি এক্ষুনি হাত পা ধুয়ে আসছি। প্রথম দিন থেকেই ভয় ভয় থেকে আজ বলি কাল বলি করে 2.5 মাস পার হয়ে যাওয়ার পর তুলিকা আজ সকালে যখন মাকে বলল, মা বললেন এত দেরি হয়ে গেছে, আমাকে বলিসনি কেন? আগের বারের ইনসিডেন্টের জন্য আমি নিজেই ভয় ভয় ছিলাম। যদিও প্রথম থেকেই ডাক্তারের পরামর্শ চলছি, ওষুধও খাচ্ছি। যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়ে যায় তোমরা আবার টেনশন করবে বলে ভয়তে কাউকে কিছু বলিনি। অবশ্য তোমার ছেলে তোমাকে বলতে বলেছিল বলে মাথাটা নিচু করে তুলিকা বলল, আমি না করেছিলাম। মা বললেন, তোর মাকেও বলিসনি? শুধু তোমার ছেলে ছাড়া কেউ জানতো না। তুই আজই শ্যামলকে বল তোদের বাড়িতে গিয়ে যেন তোর মাকে খবরটা দেয়। আমি চাইছিলাম না 3.5 মাসের আগে ও বাড়ির কাউকে খবরটা দিতে। মা সাথে সাথেই বললেন, না রে, এই ভুলটা করিস না, উনি তোর মা। কোনো কারণে যদি তোকে বকাঝকা করে থাকেন জানবি সেটা তোর ভালোর জন্যই। কোন মা চায় না তার সন্তান কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়ুক? অথচ প্রথমবারই তোর একটা অসুবিধা হয়ে গেছে, সেজন্যই তিনি হয়তো বেশি চিন্তিত। আজ যখন তুই আমাকে খবরটা দিয়েছিস অবশ্যই তোর মাকে খবরটা দিবি বলেই তুলিকার কপালে আদর করে বললেন, তোরা সব কেমন তাড়াতাড়ি বড় হয়ে গেলি। শুনে ভালো লাগলো তুই আগে থেকেই ডাক্তারের পরামর্শেই চলছিস। খেয়ে দিয়ে বেরোবো বলে জামা প্যান্ট পরা হয়ে গিয়েছে, কোমরের বেলটা লাগাচ্ছিলাম। তুলিকা এসে রুমালটা এগিয়ে দিয়ে বলল, ও বাড়িতে গিয়ে মাকে খবরটা দিও। বেল্ট লাগানো বন্ধ করে আমি থ হয়ে তুলিকার মুখের দিকে তাকিয়ে বললাম, সরাসরি দুম করে তোমার মাকে কি করে বলি বলো তো? আপনার মেয়ে 2.5 মাসের প্রেগনেন্ট। আমার মান সম্মান আর কিছু থাকবে? তোমার মা বা আমাকে কি মনে করবেন? তুলিকা মুখ টিপে হেসে বলল, কেন, তার মেয়েকে প্রেগনেন্ট করার সময় মনে ছিল না? তুলিকা প্লিজ, কিছু তো একটা উপায় বার করো, খবরটা ওনাকে কিভাবে দেওয়া যায়। তুমি রাগ করো আর যাই করো, আমি গিয়ে সরাসরি ওনাকে বলতে পারবো না বলে বেলটা লাগিয়ে টেবিলে রাখা ফাইল থেকে কাজের শিডিউল পেপারটা বার করতে গিয়ে হঠাৎই মনে হলো চিঠি লিখে দিলে কেমন হয়। সঙ্গে সঙ্গে তুলিকাকে বললাম, তুমি বরং একটা কাগজে চিঠির মতো করে সব কিছু লিখে দাও, আমি গিয়ে তোমার মার হাতে দিয়ে ওখান থেকে সরে পড়ব। তুলিকা হেসে বললাম, আইডিয়াটা মন্দ না। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি লিখে দিচ্ছি। সন্ধ্যের দিকে বাড়িতে ফিরবার আগে কটা ভেজিটেবল চপ নিয়ে এসেছিলাম, এই ভেবে শাশুড়ি মা হয়তো এসেছেন। বাড়িতে এসে ওনাকে না দেখে চপগুলো মায়ের ঘরে টুলের উপর রেখে মাকে জিজ্ঞাসা করলাম, তুলিকার মা এসেছেন নাকি? টিভি দেখতে দেখতে মা বললেন, না তো। তারপরই বললেন, কেন, আসার কথা ছিল নাকি? তা তো ঠিক জানি না, তবে সকালে তুমি বলছিলে না ওর মাকে একটা খবর দেওয়া দরকার, তাই তুলিকা একটা চিঠি লিখে দিয়েছিল ওর মাকে দেওয়ার জন্য। কথা ঘুরিয়ে বললাম, তুলিকা কোথায়? এই তো কিছু সময় আগে এখানে ছিল,
ঘরে যাচ্ছি বলে তো গেল। ঠিক আছে দেখছি বলে চলে এসে দেখলাম তুলিকা পদ্মাসনের ভঙ্গিতে বিছানার উপর চোখ বন্ধ করে চুপ করে বসে আছে। জামা প্যান্ট চেঞ্জ করতে করতে বললাম, তোমার মা আসেননি? চোখ খুলে তুলিকা বলল, কেন, তোমাকে মা বলেছিল আসবে? না না, আমি তো চিঠি তোমার মায়ের হাতেই দিয়েই কেটে পড়েছিলাম। বাড়ি আসার সময় দুটো চপ বেশি নিয়ে এসেছি, এই ভেবে তোমার মা হয়তো এসেছেন। তুলিকা বলল, আমি চিঠিতে সেরকমই লিখেছিলাম, তাড়াহুড়ো করে আসতে হবে না, আমি ঠিক আছি। প্রথম দিন থেকে ডাক্তারের পরামর্শেই চলছি। এখানে মা আছেন, তুমি কদিন পর সময় সুযোগ বুঝে এসেও বলো বিছানা থেকে নেমে বলল, চিঠি দেখি মা তোমাকে কিছু বলেনি? বললাম, আমি যখন গেছি উনি তখন একজনের সাথে কথা বলছিলেন, যিনি তোমার বাবার দোকান থেকে এসেছিলেন টিফিন নিয়ে যেতে। সম্ভবত তোমার বাবার জন্যই হবে, তাই একটু ব্যস্ত ছিলেন বলে আমাকে বসতে বলেছিলেন। আমি সাইডে যাওয়ার ব্যস্ততা দেখিয়ে তোমার চিঠিটা ওনার হাতে দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। তুলিকা আস্তে আস্তে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, বাবা তো খুব সকালে উঠে দোকানে চলে যায়, তাই ওই 9টা সাড়ে 9টার মধ্যেই রতন কাকা এসে বাবার টিফিনটা নিয়ে যান। বাবার দোকান থেকে ফিরতে ফিরতে সেই বেলা 2:30-3টে বেজে যায় বলেই বলল, তুমি তাহলে ফ্রেশ হয়ে এসো, আমি ওদিকে মুড়ি চায়ের ব্যবস্থা করছি। একদম না, তুমি বরং মায়ের ঘরে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে চা করে মুড়ি নিয়ে মার ঘরে আসছি, চপ দিয়ে খাবো। তুলিকা আমার মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে দেখে বললাম, কি হলো, হাসছো কেন? সে ঠোঁট দুটো উঁচু করে মাথা নেড়ে বলল, তোমার মুখে ওই মোটা চওড়া গোঁফটা একদম মানায় না, ওই গোঁফটার জন্য তোমাকে খুব গম্ভীর আর রাগী দেখায়। ঠিকই, কিন্তু আসলে মানুষটা তুমি অন্য রকম। তোমার ভিতরে যে একটা সুন্দর নরম মন আছে সেটা উপর থেকে দেখলে একদম বোঝা যায় না। সারাদিন এত দৌড়ঝাঁপ করো, কাজের টেনশানে থাকো, তারপরেও বাড়ি এসে দেখি না তো কখনো একটু শুয়ে রেস্ট নিতে। হয় পড়ছো, না হয় আমাদের সাথে বকর বকর করছো। এত এনার্জি পাও কোথা থেকে? বললাম, দৌড়ঝাঁপ করে কাজ করি ঠিকই, তবে সেটা তো আমি নিজে হাতে করি না তোমাদের মতো। তোমরা যেমন সারাদিন বাড়ির মধ্যে থেকে হয় রান্না করছো, পরিষ্কার করছো, না হয় এটা ওটা কিছু না কিছু করছো, সবই নিজের হাতে। আমাকে তো নিজের হাতে কিছু করতে হয় না, যা করে লেবার মিস্ত্রিরা। আমি শুধু দেখে বুঝে নেই সব ঠিকঠাক আছে কিনা, এসপার গভর্নমেন্ট শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে কিনা, ব্যাস ওই পর্যন্তই। আমি নিজের হাতে পাথরও ভাঙি না, ইটও গাঁথি না, কিন্তু তোমরা যেটা করো সবই নিজ হাতে এবং আন্তরিকভাবে, যাতে যেমন রান্না আন্তরিকতা স্পর্শ সাথে বলেই না এত সুস্বাদু হয়। সারাদিন তো আমি বাইকে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তারপর অফিসে গিয়ে যেসব কাজ চলছে তার আপডেট দেওয়া, আর নতুন কোনো কাজ আছে কি না তার খবর নেওয়া, বিলে তদারকি করা, ব্যাস। তবে হ্যাঁ, আমাদের এই লাইনের টেনশনের সাথে প্রচুর মেন্টাল প্রেশার নিতে হয়। এটা যেমন ঠিক তেমনই কাজ শেষের পেমেন্টটা পেয়ে গেলে মন শান্তি হয়ে যায় বলে পাজামার টি শার্টটা হাতে নিয়ে বললাম, বাথরুমে যাচ্ছি, তুমি ও ঘরে যাও, আমি আসছি। 5 দিন পর সেদিন আমি অনেক বেলা করেই বেরিয়েছিলাম। বেলা করে বেরিয়েছিলাম বলতে আগের দিন রাতের দিকে তুলিকা বলছিল, সেদিন পাড়ায় মাইকে করে বলে গেছে, সঙ্গে প্রতিটা বাড়িতে একটা করে হ্যান্ডবিলও দিয়েছে। যদি কেউ ইন্ডেন গ্যাস নিতে চায় তাহলে হ্যান্ডবিলের নিম্নলিখিত ঠিকানায় গিয়ে নাম লিখিয়ে টাকা জমা দিতে হবে। এখন তুমি কি গ্যাস নেবে নাকি কেরোসিনের স্টোভেই রান্না হবে? বলে তুলিকা আমার দিকে তাকিয়ে রইল। এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, এ বিষয়ে কি বলবো বুঝতে না পেরে শেষে এটাই বলেছিলাম, দেখো, এসব ব্যাপারে আমার মতামতের থেকে তোমাদের মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা ব্যবহার করো, তাই আমার থেকে বেশি তোমরাই বুঝবে। এখানে তুমি বা মা যেটা বলবে সেটাই হবে, তবে জিনিসটা খুব বিপদজনক বলে ব্যবহারের সিস্টেমটা যদি ওরা দেখিয়ে বুঝিয়ে দেয় তাহলে তো মনে হয় অসুবিধা হবে না, নেওয়া যেতে পারে। তুলিকা বিছানার তলায় রাখা হ্যান্ডবিলটা বার করে বলল, টাকা জমা দেওয়ার পর কোম্পানির লোক বাড়িতে এসে ডেমনস্ট্রেশন দিয়ে যাবে, এতে লেখা আছে। বললাম, তাহলে তো কোনো অসুবিধাই নেই, কাল সকালেই যাব।
তুলিকা বলল, যাওয়ার সময় রেশন কার্ডটা নিয়ে যেও। ঠিক আছে বলে বললাম, তোমার শরীর ঠিক আছে তো? নিজের শরীরের দিকে তাকিয়ে তুলিকা বলল, এখনো পর্যন্ত ঠিক আছে। আগে উপরওয়ালার মর্জি বলেই বলল, চলো তোমাকে খেতে দেই। পরদিন সকালে হ্যান্ডবিলটার সঙ্গে রেশন কার্ডটা নিয়ে দোকানের সামনে গিয়ে দেখি আমার আগে 37 জন লাইনে দাঁড়িয়ে আছে। একটা ওভেন আর সিঙ্গেল সিলিন্ডারের টাকা জমা দিয়ে যখন বাড়ি ফিরলাম তখন 11:30 বেজে গেছে। গ্যাসের কাগজপত্র আর রেশন কার্ডটা তুলিকার হাতে দিয়ে বললাম, আমি স্নান করে আসছি, আমাকে দুটো খেতে দাও, বেরোবো। স্নান খাওয়া দাওয়া করে জামা প্যান্ট পরা হয়ে গেছে, মার সাথে দেখা করে সবে মোটরসাইকেলটা নিয়ে বেরোচ্ছি। দেখলাম তুলিকার মা আসছেন। মোটরসাইকেলটা রেখে শাশুড়ি মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে গলা বাড়িয়ে বললাম, তুলিকা দেখো কে এসেছেন। রান্নাঘরে মা আর তুলিকা রান্না করতে করতে গল্প করছিল। উঁচু স্বরে ডাক দেওয়াতে তুলিকা বাইরে বেরিয়ে তার মাকে দেখে একটু উচ্ছ্বাসিত না হয়ে বলল, বৌদিকে নিয়ে আসোনি? শাশুড়ি মা বললেন, না রে, আমি একাই এসেছি, তোকে আজই ও বাড়িতে নিয়ে যাব বলে। তুলিকা একবার আমার দিকে তাকিয়ে দেখলো, তারপর তার মাকে বলল, তুমি ঘরে গিয়ে কাপড় পাল্টিয়ে হাত পা ধুয়ে কিছু খাও, তারপর বসে কথা বলা যাবে। শাশুড়ি মা তার মেয়ের ঘরের দিকে যেতে লাগলে তুলিকা আমার দিকে চোখ কুঁচকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, কি আমার কথা খাটলো তো? আমি তুলিকার দিকে তাকিয়ে আছি দেখে সে বলল, তোমার মায়ের দই আর লেডিকেনিটা ফুরিয়ে গেছে, তার উপর মাও এসেছে। যদি খুব ব্যস্ততা না থাকে তাহলে দই মিষ্টিটা এনে দিয়ে বেরোলে আমি কৃতার্থ হব। ভাষার ব্যবহার শুনে বুঝতে পারলাম তুলিকা আমার উপর চটেছে। তাই আর কথা না বাড়িয়ে গাড়িটা গেট পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়ে স্টার্ট দিয়ে বেরিয়ে গেলাম। মিনিট 10 পর দই মিষ্টি এনে তুলিকার হাতে দিয়ে থমথমে মুখটার দিকে তাকিয়ে বললাম, হয়তো 2-1 দিন লাগতে পারে, কিংবা তারও বেশি। তুমি তো আজই ও বাড়ি চলে যাচ্ছ, তাহলে গ্যাসের কাগজপত্রগুলো সব মার কাছে গুছিয়ে দিয়ে যেও। কথাগুলো শুনে তুলিকার থমথমে মুখের চেহারাটা কিছুটা স্বাভাবিক করে বলল, তাই তো, কথাটা আমার একদম মাথায় ছিল না। ভালো করেছো কথাটা মনে করিয়ে দিয়ে। ঠিক আছে, তুমি যাও, সাবধানে যেও। যাওয়ার জন্য উল্টো দিকে মুখ করে সবে ঘুরেছি। তুলিকা বলল, বাড়ি যখন ফিরবে কটা ভেজিটেবিল চপ আর বেগুনি নিয়ে এসো আমাদের সবার জন্য। কিছু বুঝতে না পেরে তুলিকার দিকে আবার ঘুরে দাঁড়ালে সে বলল, তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছ। বাড়িতে প্রথম গ্যাস আসবে, ঠিকমতো বুঝে শুনে নিতে হবে না? তারপর কটা দিন অন্তত ব্যবহার করি, মাকেও ঠিকমতো বুঝিয়ে সুঝিয়ে দিই। এখন এরকম একটা অবস্থায় আজই মার সাথে যাওয়াটা আমার ঠিক হবে না। মা শুনলে হয়তো রাগ করবে, তবে আমি ম্যানেজ করে নিতে পারবো। আজ মাকে আমি যেতে দিচ্ছি না। তুমি কাল সকালে যখন বেরোবে তখন মাকে সঙ্গে নিয়ে ও বাড়িতে পৌঁছে দিয়ে তারপর সাইটে যেও। ঠিক আছে, যাও। তার যাও বলা সত্ত্বেও দাঁড়িয়ে আছি দেখে তুলিকা বলল, কিছু বলবে? বললাম, মা আছে তো, গ্যাসের ডেমনস্ট্রেশন ঠিক বুঝে নিতে পারবে। তুমি কিন্তু ও বাড়িতে গেলে শুয়ে বসে থাকতে পারতে, এখানে তো একদম রেস্ট নাও না, শুধু দৌড়া দৌড়ি করো। তুলিকা বলল, সে আমি জানি, কিন্তু ও বাড়িতে গেলে আমার একদম ভালো লাগবে না। তাছাড়া এখান থেকে প্রতি মাসে ডাক্তার দেখানোর সুবিধাটা অনেক বেশি, যেটা ওখান থেকে অনেকটা রাস্তা আসতে হবে। তাই যাব তো বটেই, তবে সেটা 6 মাস পর, তার আগে না। 6 মাসে অবশ্য মা তুলিকাকে তার বাপের বাড়িতে যেতে দেয়নি, কারণ মা চেয়েছিলেন 7 মাসে তুলিকার স্বাদ দিয়ে ও বাড়িতেই পাঠিয়ে দেবেন। সেই মতো এ বাড়ির তুলিকার স্বাদের পর্ব মিটে গেছে আজ 5 দিন হলো। আমি আজ সকালে একটা অ্যাম্বাসেডর গাড়ি ভাড়া করে তুলিকাকে তার বাবার বাড়িতে রেখে চলে আসছিলাম আমার ব্যস্ততার কারণে, কিন্তু শাশুড়ি মা আর বৌদি আমাকে দুপুরের খাবার না খাইয়ে ছাড়বেন না বলে আটকে গেছি। বসে আছি বৌদির ঘরের সোফার উপর, তুলিকা বসেছে আমার পাশে একটা চেয়ারে। তুলিকার মা, বৌদি, জেঠিমা তুলিকার সাথে কথা বলতে বলতে আর হাসতে হাসতে হঠাৎই জেঠিমা বললেন, তোর মা যখন তোকে 3.25 মাসে আনতে গেল তখন এলি না, বললি গ্যাসের কানেকশন দিতে আসবে, বুঝে শুনে নিতে হবে। এখন তুই বাপের বাড়িতে আসতে পারবি না। শুনে খুব অবাক হয়েছিলাম এই ভেবে, শ্যামল তো শিক্ষিত ছেলে, তাহলে সে পারতো না বুঝে নিতে? কিংবা শ্যামলের মা? অন্য মেয়েরা তাদের বাপের বাড়ি আসার জন্য নানা রকম ছুতো খোঁজে, সেখানে তুই বিয়ের আগে স্পোর্টস, আড্ডা, সিনেমা নিয়ে থাকা মেয়ে, বিয়ের পর না জানি কি হলো, উল্টে তুই ছুতো খুঁজিস যাতে বাপের বাড়ি আসতে না হয়। জ্যাঠ শাশুড়ি মায়ের কথা শুনে মনে মনে ভাবছি,
আমার সামনে এসব কী সব বলছেন উনি? জ্যাঠ শাশুড়ি মা বলে চলেছেন। তো নিজের কি আসতে ইচ্ছা করে না, নাকি শাশুড়ি আর শ্যামল তোকে আসতে দেয় না? বলে হাসতে লাগলেন। জ্যাঠ শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে হাঁ করে তার কথা শোনাটা তুলিকার চোখ এড়ায়নি। সে সরাসরি আমার দিকে তাকিয়ে একটু চোখ নাড়িয়ে হেসে তার মা, বৌদি আর জেঠিমার উদ্দেশ্যে একদম উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় একটু আস্তে কথাগুলো বলতে বলতে জেঠিমার দিকে তাকিয়ে বলতে লাগলো, তাহলে আমার পুরো কথা না শুনে কিন্তু তোমরা কেউ যেতে পারবে না, কারণ কথা ভাসিয়ে দিলে তো আর হবে না, শুনতে হবে। তোমরা সঠিকটা জানো না বলেই হয়তো এই ধারণা পোষণ করে রেখেছ। পুরোটা শোনো। পাশ থেকে আস্তে করে তুলিকাকে বললাম, জেঠিমা হয়তো তোমার সাথে ঠাট্টা করেছেন, তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? তুলিকা বলল, না, এটা শুধু জেঠিমার একার ব্যাপার না। কথা যখন উঠেছে সত্যিটা সবার জানা উচিত, ইনক্লুডিং তুমিও। বললাম, আমার নতুন করে কিছু জানার দরকার নেই, তোমাকে যেটুকু জেনেছি। আমার কথা শেষ না করতে দিয়ে তুলিকা বলল, না, তুমি কিছুই জানো না, আমাকে বলতে দাও। আমি চুপ করে গেলে তুলিকা বলতে লাগলো, তোমরা আমাকে ছোট পরিবার দেখে বিয়ে দিয়েছিলে যাতে আমি ভালো থাকি এই অর্থে এত বড় পরিবারের মেয়ে হয়েও রান্না থেকে শুরু করে সংসারের কোনো কাজই করতাম না। ইনফ্যাক্ট বলা ভালো জানতাম না। তোমরাও কিছু বলতে না। গ্র্যাজুয়েশন করার পর পড়াশোনার পাট যখন উঠে গেল তখন তো পাড়ায় আড্ডা দেওয়া, সাইকেল চালানো, সিনেমা দেখা, সকাল সন্ধে ক্লাব আর স্পোর্টস নিয়ে থাকাই আমার কাজ ছিল। যতবার তোমরা আমার বিয়ের চেষ্টা করেছো ততবারই ছেলের বাড়ির লোকেদের পছন্দ হওয়া সত্ত্বেও পরে তারা খোঁজখবর নিয়ে আর এগোয়নি। কথাগুলো বলে আমার দিকে ফিরে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বলল, এটাই সত্যি। শুধু এগিয়ে এসেছিল তোমার মা, কারণ তোমরা খুব বেশি খোঁজখবর নাওনি। বিয়ের পর তোমার মার কাছ থেকেই জানতে পেরেছিলাম কেন তোমরা তখন বেশি খোঁজখবর নাওনি। কথাটা বলে তুলিকা তার মার দিকে তাকিয়ে বলল, তোমাদের জামাই শ্যামল সে নিজেই বিয়ে করতে চাইতো না। পরে যখন ওর মা অসুস্থ হয়ে পড়ল তখন বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছিল বটে, তবে সে একটা শর্ত দিয়েছিল তার মাকে, সে বিয়ে করতে পারে যদি একান্নবর্তী পরিবারের মেয়ে হয়। শ্যামলের মায়ের কাছে আর সেকেন্ড অপশন ছিল না বলে তারা রাজি হয়ে গেল। কিন্তু তোমরা ভাবলে ছেলের বাড়ি থেকে তোমাদের বাড়ির দূরত্ব খুব বেশি না হওয়া সত্ত্বেও ওরা কি কোনো খোঁজখবর নেয়নি? এত সহজে ওরা রাজি হয়ে গেল কেন? তাহলে নিশ্চয়ই ছেলের কোনো গণ্ডগোল আছে। তাই তোমরা চারিদিকে খোঁজখবর নিতে লাগলে। খোঁজখবর নিয়ে যখন দেখলে ছেলের নামে কোনো বদনাম নেই তখন তোমরা রাজিও হলে। কথাগুলো বলে জেঠিমার দিকে তাকিয়ে তুলিকা বলল, কি জেঠিমা, ঠিক বলছি তো? জ্যাঠ শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে তুলিকাকে বলল, তোরা কথা বল, আমি শ্যামলের চা করে নিয়ে আসি। সাথে সাথে তুলিকা বলল, না জেঠিমা, শ্যামল এখন চা খাবে না। তোমার কথার উত্তর কিন্তু আমি এখনো দেইনি, উত্তরটা শুনে তারপরে যেও। তুলিকা আবার বলতে লাগলো, তোমাদের ইনফরমেশন একদম সঠিক ছিল। পছন্দ আর বিচার যতটা না ভালো ছিল তার থেকে অনেকটা বেশি ভালো ছিল এই শিক্ষিত মার্জিত পরিবারটি। বলেই বলল, শিক্ষিত মার্জিত কেন বললাম জানো? আমি যেমন গ্র্যাজুয়েট শ্যামলও তেমনি গ্র্যাজুয়েট, কিন্তু আমার সঙ্গে শ্যামলের শিক্ষা দীক্ষার তফাৎ আকাশ পাতাল। ও যেমন অন্যের ইচ্ছাকে গুরুত্ব দিতে জানে তেমনি সম্মান করতেও জানে। ছোটবেলায় অনেক কিছু থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও কাউকে দোষ দেয় না, উল্টে নিজেকে গুটিয়ে রাখে। কোনো ভুল করে ফেললে সবার আগে সরি বলে, অথচ পরে দেখা যায় তার কোনো ভুল ছিল না। আর সব থেকে বড় গুণ হচ্ছে ও নিজেকে কখনো জাহির করে না। এটা হচ্ছে তোমাদের শ্যামল। তোমরা উপর থেকে দেখো বলে বুঝতে পারো না। আর হ্যাঁ, গ্যাসের ডেমনস্ট্রেশন বুঝে নেওয়ার জন্য শিক্ষিত হওয়ার দরকার হয় না। যাই হোক, বিয়ের সময় শ্যামলকে দেখার পর আমার নিজের মনেও সন্দেহ হয়েছিল, এত সুন্দর একটা চেহারার ছেলে আমার মতো ডানপিটে একটা মেয়েকে বিয়ে করতে গেল কেন। তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম একে পরীক্ষা করতে হবে। যদি পাশ করে তাহলে নিজেকে পাল্টাবো, আর যদি ফেল করে তাহলে আমি আমার মতোই থাকবো। পরীক্ষা করেছি, রেজাল্ট কি পেয়েছি জানো? বলে নিজের শরীরের দিকে তাকিয়ে বলল, নিজেকেই পাল্টাতে বাধ্য হয়েছি। ও এত সৎ এবং ইনোসেন্ট যে আমার পাশে দিনের পর দিন শুয়ে থেকেও আমাকে কখনো স্পর্শ করেনি। এবার তুমিই বলো জেঠিমা, এরকম একটা মানুষকে ভালো না বেসে পারা যায়?
আমি অবাক হয়ে তুলিকার কথা শুনছিলাম আর তাকে দেখছিলাম। সে বলে চলেছে, যে মেয়েটার হই হুল্লোড় আর খেলাধুলা করা ছাড়া অন্য কোনো ফিলিংস ছিল না, সেই মেয়েটারই বিয়ের 2.5 মাসের মাথায় সমস্ত কিছু ত্যাগ করে তার মধ্যে শুধু ভালোবাসার ফিলিংসই জেগেছিল। সেই জেগে ওঠা ভালোবাসার বীজই আমাকে উৎসাহিত করেছে ধীরে ধীরে সংসারের যাবতীয় কাজ শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিতে। পরক্ষণে আমার দিকে তাকিয়ে তুলিকা বলল, আজ শ্যামল আমাকে কতটা ভালোবাসে আমি জানি না, কিন্তু আমি শ্যামলকে ছাড়া একদম থাকতে পারি না। বলে চোখের জল মুছে জেঠিমার দিকে তাকিয়ে বলল, একটু একটু করে ও আমার অভ্যাসে পরিণত হয়েছে। কয়েক সেকেন্ডের নীরবতা। আমি তুলিকার দিকে তাকিয়ে দেখছি, এ যেন এক অন্য তুলিকা। সে চোখ দুটো মুছে আবার বলতে লাগলো, তোমাদের শুনলে হয়তো বিশ্বাস হবে না, অবশ্যই বিশ্বাস হবেটাই বা কী করে? তোমরা তো ভেবেই নিয়েছো বাড়ির মা আর তার ছেলে আমাকে তোমাদের কাছে আসতে দেয় না। সত্যিটা হলো, আমি আসতে না চাইলেও তারাই আমাকে প্রথম দিন থেকে তোমাদের কাছে জোর করে পাঠিয়েছে। আমার তাদের ছেড়ে আসতে ইচ্ছা করে না কেন জানো? একজন সকালে উঠে বেরিয়ে যায় আর অন্যজন অসুস্থ অবস্থাতে ওই অত বড় বাড়ির সমস্ত কাজকর্ম করে সারাদিন একা একা থাকে। হঠাৎ যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে দেখার কেউ নেই, এবং সেটা হয়েও ছিল। কিন্তু ওনারা সেটা তোমাদের বলে বিব্রত করতে চাননি। এবার বলো বলে জেঠিমা মা আর বৌদির দিকে তাকিয়ে বলল, এরকম একটা অবস্থার মধ্যে ওদেরকে ফেলে তোমাদের কাছে এসে থাকাটা কি আমার ঠিক হতো? মা জেঠিমাদের একে অন্যের মুখ চাওয়াচাই করতে দেখে তুলিকা বলতে লাগলো, 3.25 মাসে মা যেদিন আমাকে আনতে গিয়েছিল সেদিন তোমাদের জামাই আমাকে বারবার করে বলেছিল আমি যেন মার সাথে যাই। কিন্তু সত্যি তার 4 দিন পর গ্যাস কানেকশন দিতে এসেছিল। নতুন এবং বিপজ্জনক জিনিস, যেটাকে দেখে বুঝে নেওয়ার আমার যেমন দরকার ছিল, তেমনই শাশুড়ি মাকেও ধীরে ধীরে বুঝিয়ে দেওয়াটারও দরকার ছিল। আর তাছাড়া ওখানে থেকে ডাক্তার দেখানোটাও অনেক সুবিধা হতো বলেই আমি সেদিন মার সাথে আসিনি। কথাগুলো বলা শেষ করে তুলিকার বলার ধরনটাই পুরোটাই পাল্টিয়ে বলল, তোমরা যেটা ভেবে রেখেছিলে সেটা যে সত্যি না, সেটা আমার বলার প্রয়োজন ছিল, তাই বলেছি। তোমরা বিশ্বাস করতেও পারো নাও পারো। বলেই আমার দিকে ফিরে বলল, তাহলে তুমি পরশুদিন সকালে গাড়িটা নিয়ে এসো, আমি ও বাড়িতে যাব। চেয়ার থেকে উঠে তুলিকা মায়ের উদ্দেশ্যে বলল, তোমরা 9 মাসের যে দিন ঠিক করবে সেই দিনের আগের দিন আমি এসে সাধের অনুষ্ঠানের পর্ব মিটিয়ে পরদিন আবার ও বাড়িতে চলে যাব। আমি চাই আমার সন্তান ও বাড়িতে থেকেই হোক। আমার দিকে আবার মুখটা ঘুরিয়ে বলল, তুমি এখনও এখানে বসে আছো কেন? তোমার না সাইট ইন্সপেকশন আছে? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসে তো তোমার সাইটে দাঁড়িয়ে থাকবেন। দেরি করো না, গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাও। আমি সোফা থেকে উঠে যখন বেরিয়ে আসছি তখন দেখলাম শাশুড়ি মা, বৌদি এবং জ্যাঠ শাশুড়ি মা একে অন্যের মুখ চাওয়াচাই করছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। গাড়িতে বসার পর গাড়িটা যখন স্টার্ট দিল দেখলাম তুলিকা আস্তে আস্তে বাইরের বারান্দায় এসে হাত নাড়াতে লাগলো। গাড়িটা দূরে চলে আসার পর তখনও তুলিকার কথাগুলো যেন আমার কানে বাজছে। তুলিকার এই ঠান্ডা শীতল মূর্তি আমি আগে কখনো দেখিনি। যেমন জানা ছিল না তুলিকার বিয়ের আগের জীবনযাত্রা। নিজের মা বৌদির সামনে জেঠিমার বলা কথাতে সে যে এতটা রিয়েক্ট করতে পারে, তাও আমাদের কথা নিয়ে, সেটা হয়তো তারাও কখনো স্বপ্নেও ভাবেনি। আমি নিজেও হয়তো কখনো ভাবিনি একটা মানুষ ভালোবাসার সংস্পর্শে এলে কতটাই না সে পাল্টে যেতে পারে।